হ্যালো ভিউয়ার্স, দিস ইজ শরীফুল ইসলাম তারেক। আপনাদের স্বাগত জানাচ্ছি উইমেন ক্রিকেট এই অনুষ্ঠানে। হ্যাঁ, আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশের ক্রিকেট এবং ক্রিকেটারদেরকে নিয়ে বিশ্লেষণ ধর্মী ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই ভিউয়ার্স, আপনারা যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের আমাদের যে বিষয়, আমরা বাংলাদেশের আরেক খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার আমরা নাজমুল হোসেন শান্তকে নিয়ে আজকে আলোচনা করব। অর্থাৎ নাজমুল হোসেন শান্তর আপনার ডুজ অ্যান্ড ডোন্ট নিয়ে আমরা আলোচনা করব। তো বরাবরের মতো আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ক্রীড়া বিশ্লেষক মিজানুর রহমান দেওয়ান স্যার। তো চলুন দর্শক, আমরা আমাদের এই আজকে বিশ্লেষণধর্মী আয়োজনটি দেখে আসি। ধন্যবাদ তারেক। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আপনাদেরকে স্বাগতম উইমেন ক্রিকেটে। তো আজকের যে বিষয়, সেই বিষয় হচ্ছে আমাদের নাজমুল হোসেন শান্তকে নিয়ে। শান্ত, ডুজ অ্যান্ড ডোন্টস। শান্তর ব্যাপারে বলতে গেলে প্রথমেই বলতে হয় আমাদের, শান্তকে আমি প্রথম দেখি এলো আন্ডার-19 টিমে, আমাদের মেহেদি মিরাজ যে দলের ক্যাপ্টেন ছিলেন আর কি। তো সেই খেলাতে আমার মোটামুটি ভাবে তার খেলাটা দেখে খুব ভালো লাগে এবং আমি খুব এক্সপেক্ট করতে থাকি এই শান্ত ছেলেটা সামনের দিনগুলোতে ভালো করবে, এবং আমি খুব আশাবাদী ছিলাম যে খুব দ্রুত সময়ের মধ্যেই শান্তকে ন্যাশনাল টিমে পাবো। শান্ত সেভাবে খেলে এসছে এবং একটা সময় সে ন্যাশনাল টিমে আসলো। শান্তর প্রথম প্রবলেম হচ্ছিল, আসার পর থেকে সে সেট হতে পারছিল না এবং সে ধারাবাহিক হতে পারছিল না। তার অনেক অফ অ্যান্ড অন ফর্ম যাচ্ছিল, এই ভালো খেলে তো এই দল থেকে বাদ পড়ছে, এই খারাপ খেলছে, রেগুলার হতে পারছিল। তো যাক, অনেক চড়াই উতরাই পার করে বর্তমানে শান্ত ধারাবাহিকভাবে আমাদের টিমে আছে। তো শান্তর এই কারণেই আজকে আমাদের এই এপিসোডটা করা, ডুজ অ্যান্ড ডোন্ট, শান্তকে কি করা উচিত কি করা উচিত নয়। তো শান্তর ব্যাপারে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, বর্তমানে আমাদের টিমে সবচেয়ে ফিট প্লেয়ার হচ্ছে শান্ত। ফিট টেস্টেও সে যথেষ্ট ভালো রেজাল্ট করেছে এবং শান্তকে যে জিনিসটা বলবো যে আগামী দিনের আমাদের একটা নির্ভরতার প্রতীক হতে পারে আমাদের ন্যাশনাল টিমের জন্য। শান্তর যে জিনিসটা কোনটা ভাল লাগে, শান্ত যেমন সিঙ্গলসেও খেলতে পারে, পাওয়ার হিটিংয়েও শান্ত সেরকমই পারদর্শী। যখন যে প্রয়োজন সেই রোলটাই শান্ত পালন করতে পারে। শান্তর ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, কে কি বলছে, কি তার ব্যাপারে কি ভাবছে সেটাকে গুরুত্ব না দিয়ে ক্রিকেটের উপরে তার ফোকাস থাকা উচিত। কারণ বর্তমান যে যুগ, মিডিয়ার যুগ, অনেকে অনেক ক্রিটিসিজম করবে, অনেক কথা বলবে, বাট শান্তর প্রতি আমার যেটা আহ্বান থাকবে, শান্ত, আপনি আপনার খেলা শান্ত মাথায় আপনি খেলে যান। এবং শান্তকে এমন একটা প্লেয়ার যে শান্তকে আমি 3টা ফরম্যাটেই চাই। শান্তকে আমি টেস্ট ফরম্যাটে চাই, ওয়ানডে ফরম্যাটে চাই, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমি তাকে T20 ফরম্যাটেও চাই। কাজে বুঝতে পারছেন যে শান্ত আমাদের টিমের জন্য একটা গুরুত্বপূর্ণ সম্পদ এবং 3 ফরম্যাটে খেলার মতো প্লেয়ার। শান্তর বর্তমান যে অবস্থা যেটা দেখা যাচ্ছে, যে কিছু ম্যাচ সে ভালো খেলছে, আবার কিছু ম্যাচে সে ব্যর্থ হচ্ছে। তো এই ক্ষেত্রে আমি তাকে যে জিনিসগুলো বলবো, তার শর্ট সিলেকশনের ব্যাপারে তাকে খুব সাবধানী হতে হবে, খুব গুরুত্ব দিতে হবে। রিসেন্ট টাইমে শান্ত সবচেয়ে বেশিরভাগ বিট হচ্ছে স্পিনে। পেস বোলিং সে ভালো খেলছে, বাট স্পিনে সে বেশিরভাগ সময় বিট হয়ে যাচ্ছে, বিকজ বলকে প্রপারলি রিড করতে পারছে না। কিছু ক্ষেত্রে প্রি ডিটারমাইন্ড শট খেলে ফেলছে। এটা কি অফ স্পিন না লেগ স্পিন না গুগলি, সেটা বিচার না করে উনি ক্রস ব্যাটে খেলে ফেলছেন। শান্ত সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, শান্ত প্রায় ক্রস ব্যাটে খেলতে যায়, যেটা তাকে স্ট্রেট ব্যাটে খেললে, লং অথবা লং অনে খেললে তার জন্য অনেক সেফ হয়, দলের জন্য সেফ হয়। তো সেই কারণে আমি যেটা বলবো, শান্তর মোটামুটি ভাবে ব্যাটিং স্টাইল সবকিছুতেই শান্ত পারদর্শী আছে, বাট তার অ্যাক্রস দ্য ব্যাট এটা তার একটা হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে, যে কারণে মাঝে মধ্যে সে আউট হয়ে যাচ্ছে। যেটা আমি পরবর্তীতে তার ফুটওয়ার্ক এবং তার এই বিষয়টা, ক্রস ব্যাটের বিষয়টা আমি আমার ডেমনস্ট্রেশন পর্বে দেখাবো। তো শান্তকে এই জিনিসটা বলবো, শান্ত বর্তমানে আমি মনে করি তার বোলিংটাতেও রেগুলার হওয়া উচিত এবং ক্যাপ্টেনের উচিত তাকে অন্তত কিছু ওভার তাকে দিয়ে করানো, তাহলে শান্ত আগামী দিনে একটা গুরুত্বপূর্ণ অলরাউন্ডার হিসেবে আমাদের দলে জায়গা করে নিতে পারবে। কাজে আমি তার ডেমনস্ট্রেশনটা দেখাচ্ছি এবং শান্ত এইটা ওভারকাম করতে পারে। আশা করি বাংলাদেশের নিয়মিত আস্থার একজন প্লেয়ার হবেন আমাদের শান্ত। এখন আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি,
শান্ত রিসেন্ট টাইমসে কিছু আউট হওয়ার কারণ এবং তার ফুটওয়ার্কের বিষয়টা আমি একটু ক্লিয়ার করছি। তো শান্ত যেহেতু লেফট হ্যান্ডই ব্যাটসম্যান, আমি একটু লেফট হ্যান্ড পজিশন থেকে দেখাবো। আর শান্ত আপনারা জানেন সাধারণত এসএস ব্যাট দিয়ে খেলে, তো আমরা তো ডেমনস্ট্রেশনটা এসএস ব্যাট দিয়েই দেখাই, যে মিলে যাচ্ছে যে, এবং আপনারা দেখবেন পর্দায় প্রায় শান্ত এই ব্যাট দিয়ে খেলেন। তো যাই হোক, প্রথমে দেখাচ্ছি হচ্ছে শান্ত যেহেতু লেফট হ্যান্ডই ব্যাটসম্যান, তো তার পজিশন সবকিছুই সে যথেষ্ট ভালো। কিন্তু রিসেন্ট টাইমে যে জিনিস হচ্ছে, সে যখন ধরেন সে লেগ স্পিন অথবা অফ স্পিনের এগেনস্টে খেলছে, স্পিনে মোস্ট অফ দ্য টাইম সে বিট হচ্ছে, হয় সে এলবিডব্লিউ আউট হয়ে যাচ্ছে অথবা সে টোটালি বোল্ড আউট হয়ে যাচ্ছে। এই দুইটা মেজর যে কারণটা, পেসে কিন্তু শান্ত খুব ভালো খেলছে, কিন্তু স্পিনে কম্পারেটিভলি তাকে খারাপ ভাবে সে আউট হয়ে যাচ্ছে, সেই কারণটা বলছি। তো প্রথমেই বলে রাখি যে যেহেতু সে লেফট হ্যান্ড স্পিন, যখন সে তার এগেনস্টে কোনো অফ স্পিনার বল করছে, অফ স্পিনার, তো তার মানে অফ স্পিন যে বল করছে, রাইট হ্যান্ডি অফ স্পিনার বল করলে কিন্তু বলটা টার্ন করে লেগ স্টাম্পের বাইরে চলে যাচ্ছে, ঠিক আছে। তো স্বাভাবিকভাবেই তার যে ব্যাটিং পজিশনটা হচ্ছে, সে যেহেতু আমি বলছি তার একটা ক্রস ব্যাটে খেলার প্রবণতা আছে, প্রায় ক্ষেত্রেই দেখা যাচ্ছে সে যখন কেউ রাইট হ্যান্ডের অফ স্পিনার বল করছে, বলটা পরে কিন্তু টার্ন নিয়ে যাচ্ছে লেগ স্টাম্পের এখানে অফ স্টাম্পের দিকে। তো স্বাভাবিকভাবে সে যেহেতু অনেক ক্রস ব্যাটে খেলে, প্রায় ক্ষেত্রে দেখা যাচ্ছে যখন তারা অফ স্পিন, যেমন মুজিব যখন তার এগেনস্টে বল করছে, দেখা যাচ্ছে মুজিব তার ঠিক লেগ স্টাম্প বরাবর যখন বলটা ফেলছে, বলটা কিন্তু টার্ন করে হয় মিডল স্টাম্প অথবা অফ স্টাম্পে বলটা যাচ্ছে, আর সে স্বাভাবিকভাবে হাঁটু গেড়ে কিন্তু বলটা সুইপ করতে যাচ্ছে। যখনই ব্যাট এবং বলের মধ্যে গ্যাপ হচ্ছে, তখনই কিন্তু সরাসরি বলটা উইকেটে গিয়ে আঘাত করছে, অথবা টাইম মিসিং হলে তাহলে সাথে সাথে তার পায়ে লেগে বলটা কিন্তু এলবিডব্লিউ আপিল হচ্ছে। তো কাজেই শান্তর এই ক্ষেত্রে বারবারই যেটা লক্ষ্য করা যাচ্ছে, সে অফ স্পিনের এগেনস্টে রাইট হ্যান্ডি অফ স্পিনার, যেটা তার জন্য মানে গুগলি হয়ে যাচ্ছে। তো কাজে সেই ক্ষেত্রে তার যে বিষয়টা হচ্ছে, সে যখন সুইপ করতে যাচ্ছে, প্রায় টাইমেই দেখা যাচ্ছে তার ব্যাট অ্যান্ড বলে হয় গ্যাপ হচ্ছে, আর নাহলে সে এলবিডব্লিউ হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি তার করণীয় হচ্ছে যতটুকু সম্ভব তাকে স্ট্রেট ব্যাটে খেলা, কারণ যেহেতু সে একটা ক্রস ব্যাটে যখন সে খেলতে যাচ্ছে, তার আউট হওয়ার ঝুঁকিটা বেড়ে যাচ্ছে এবং সে আউটও হচ্ছে। তো সেই ক্ষেত্রে তার করণীয় হচ্ছে বলকে ঠিক পজিশন মতো যে তাকে হয় সে অফ ড্রাইভ করা অথবা অন ড্রাইভ করে বলটাকে তার প্লেস করে দেওয়া, এটা মনে হয় তার জন্য নিরাপদ হবে। দ্বিতীয়ত যে জিনিসটা হচ্ছে, প্রায় তিনি যে জিনিসটা করতে চাচ্ছেন, উনি ডাউন দ্য ক্রিজে এসে উনি হাঁকাতে চাচ্ছেন। এটাও শান্তর আরেকটা সমস্যা হয়ে যাচ্ছে, বিকজ যখনই উনি ক্রিজ ছেড়ে বেরোতে চাচ্ছেন, তাকে সবসময় মনে রাখতে হচ্ছে তার কিন্তু উইকেট কিপার কিন্তু একদম উইকেটের উপরে, কাজেই সেই ক্ষেত্রেও সে প্রায় স্টাম্প হয়ে যাচ্ছে। কাজেই এই দুইটা বিষয়, বলের লাইনে না যেয়ে যদি শান্ত কোনোভাবে যদি বলটাকে প্রেস না করে, তাহলে এই দুর্ঘটনাটা ঘটছে। আমাদের মনে রাখতে হবে, রশিদ খান হোক অথবা মুজিব হোক, যেই হোক না কেন, স্পিন, লেগ স্পিন করুক, অফ স্পিন করুক, যাই করুক, সে পার্টিকুলার বল পজিশন থেকে বলটা টার্ন করবে। বল অফ স্পিন হলে এক জায়গা থেকে টার্ন করবে, লেগ স্পিন হলে আরেক জায়গা থেকে টার্ন করবে। তো সেই ক্ষেত্রে শান্তর উচিত হবে বলের পজিশনে গিয়ে পা সহকারে বলটা খেলা, রাদার উনি সুইপ শটে না যাওয়া। আমি মনে করি এই ধরনের যারা গুরুত্বপূর্ণ বলার, তাদেরকে উইকেটটা না দিয়ে তাদের বলকে রেসপেক্ট করে অ্যাকর্ডিং টু বলের লাইন অ্যান্ড লেন্থ অনুযায়ী তাকে স্ট্রেট ব্যাটে খেলা উচিত। তাহলে শান্তর এই আউট হওয়ার ঝুঁকিটা অনেকাংশে কমে যাবে। আশা করি শান্ত বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখবেন। ধন্যবাদ শান্ত। প্রিয় দর্শক, আপনাদের কোনো মতামত এবং কোনো জিজ্ঞাসা বা সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। আমরা দ্বিতীয় কোনো এপিসোডে সেই বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ আমাদের যে বিশ্লেষক আছে, আমরা বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ।